আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি জেমস একাডেমিতে। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমরা গত শুক্রবারে মডেল 7 এর পরীক্ষা নিয়েছিলাম, যেখানে বিজ্ঞান অংশে 30 মার্ক ছিল। যে অধ্যায়টা ছিল হচ্ছে 6 নম্বর অধ্যায়, যেটাকে আমরা জানি যে হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে অতি গুরুত্বপূর্ণ যে 4টা প্রশ্ন এমসিকিউ আকারে আছে, সেইগুলো দিয়ে একটু আলোচনা করি, তার সমাধান দেওয়ার চেষ্টাও করি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনটি জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড এই 4টার ভিতর থেকে বের করার আগে আমাকে জানতে হবে যে জাঙ্ক ফুড জিনিসটা কি। জাঙ্ক ফুড হচ্ছে সেই সব খাবার যে খাবারে উচ্চ মাত্রায় ক্যালোরি থাকবে, চিনি থাকবে, লবণ থাকবে, অতিরিক্ত মাত্রায় খারাপ ধরনের চর্বিগুলো আছে সেই চর্বিগুলো থাকবে, কিন্তু পুষ্টির বেলায় আবার হচ্ছে কম থাকবে, পুষ্টিমান থাকবে কম। এখানে প্রোটিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট, খনিজ এবং ভিটামিনের পরিমাণ কম মাত্রায় থাকবে, সেই সমস্ত খাবারগুলোকে বলা হচ্ছে জাঙ্ক ফুড। তোমাদের বইতে জাঙ্ক ফুড আকারে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বার্গার, তারপর হচ্ছে পটেটো চিপস, তারপর ফ্রাইড চিকেন, তারপরে হচ্ছে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের যে খাবারগুলো আছে সেই ধরনের খাবারগুলোকে জাঙ্ক ফুড বলা হচ্ছে। এখানে জাঙ্ক ফুড হিসেবে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে পটেটো চিপস। এই প্রশ্নের উত্তর হবে পটেটো চিপস। এখন দেখো 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনটির মাধ্যমে পচা খাবার বুঝতে পারি। এখন এই খাবার এইখানে যাওয়ার আগে আমাকে একটু জানতে হবে যে খাদ্য কি। খাদ্য সম্পর্কে সরাসরি সংজ্ঞা হয়তো তোমাদের বইতে নেই, তবে যেটা আমি বলি সেটা একটু মনে রাখার চেষ্টা করবা। এগুলো তোমার পাঠ্য বই পড়তে এবং বুঝতে সহযোগিতা করবে। খাদ্য বলতে মূলত আমরা সেই সকল পদার্থকে বোঝাই যা জীবকে কি প্রদান করে, জীবকে পুষ্টি সরবরাহ করে এবং জীবের শক্তি প্রদান করে। খাবারের মধ্যে কয়েক ধরনের খাবার আছে, সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তারপরে যেটা আছে প্রোটিন। এটা হচ্ছে শর্করা, যার বাংলা হচ্ছে শর্করা, এর বাংলা হচ্ছে আমিষ। তারপর হচ্ছে লিপিড, এগুলো তেল চর্বি যেগুলো আছে, এছাড়া পানিও হতে পারে। এই হচ্ছে মূলত আমাদের খাদ্য তালিকায় থাকে। কার্বোহাইড্রেট, শর্করা যেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিমাণ খাই সেটা হচ্ছে যেমন ভাত, রুটি, এইগুলো। আর প্রোটিন মানে আমিষ, যেগুলো এর চেয়ে তুলনামূলকভাবে কম পরিমাণে খাই, সেটা হতে পারে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো। লিপিড, তেল চর্বি, এগুলো হচ্ছে আমরা আমাদের খাদ্য চক্রের ভিতরে, খাদ্যাভ্যাসের ভিতরে খুবই অল্প পরিমাণে দেওয়া হয়, খাওয়া হয়ে থাকে। মানে তুমি যদি সুষম খাদ্যের কথা বলো। আর পানি, পানি তো আমাদের লাগে, প্রচুর পরিমাণে লাগে। এছাড়া খনিজ মিনারেলস আছে। এখন দেখো আমরা কোনটির মাধ্যমে পচা খাবার বুঝতে পারি। পচা খাবার বুঝতে হলে এর প্রথম যে ইনগ্রেডিয়েন্ট আছে, যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো পচে যেতে হবে, ব্যাকটেরিয়া বা ছত্রাক লেগে এই খাবারটা পচতে হবে। পচলে তার একটা গন্ধ বের হবে। এখানে হচ্ছে যে কৃত্রিম রং বা জীবাণু, অনেকেই এটাতে অবজেক্টিভে টিক মারছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে গন্ধ। আমরা জানি যে যখন কোনো খাবার দিয়ে গন্ধ বের হয় তাহলে তোমরা সেটা বোঝে নেই যে সেটা খাবারটা পচে গেছে বা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। কৃত্রিম রং, কৃত্রিম রং কি কাজে ব্যবহার করা হয় পরে যদিও প্রশ্নে আসছে, আমি একটু বলে দিই। এগুলো হচ্ছে লুক্রেটিভ করার জন্য, আকর্ষণীয় করার জন্য, দেখতে ভালো এরকম, মানে তোমাকে কাস্টমারকে টানার জন্য, মনোমুগ্ধকর করার জন্য খাবারের ভেতরে কৃত্রিম রং একটা প্রয়োজনীয় মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে। আর জীবাণু, জীবাণু তো খালি চোখে দেখা যায় না। তুমি কোনো খাবারের উপরে জীবাণু আছে কিনা তুমি তো খালি চোখে বুঝতে পারবে না। সুতরাং মানে এই প্রশ্নটার উত্তর হবে গন্ধ। আমরা গন্ধটা রুমের যে কোনো এক জায়গায় পচা যদি কোনো খাবার রাখা যায়, সেটা কিছুক্ষণ পরেই নাকে স্মেল আসে, ব্যাড স্মেল আসে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে খাবারটা পচে গেছে। এবার 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণের উপায়। তোমাদের বইতে খাদ্য সংরক্ষণের বেশ কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে। মোটামুটি 3টা উপায়ের কথা বলা হচ্ছে।
একটা হচ্ছে শুকিয়ে খাবার, কিছু কিছু খাবার আছে যেগুলো শুকিয়ে রাখা যায়, রোদে শুকিয়ে রাখা যায় সেগুলো। 2 নম্বর হচ্ছে তোমার কিছু খাবার আছে যেগুলো হচ্ছে ফ্রিজিং করে রাখতে হয়, ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খাওয়া যায়। তুমি যে দুধের কথা চিন্তা করো, দুধকে গরম করে তুমি যদি নর্মালে রেখে দাও তাহলে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবা। এমনি কাঁচা দুধ যদি তুমি হচ্ছে ডিপ ফ্রিজে রাখো সেটাকে 3 থেকে 4 মাস পর্যন্ত খেতে পারবা। তবে ফ্রিজে স্বাভাবিকভাবে দুধ রেখে 1 মাসের মধ্যে খেয়ে ফেলা ভালো, 1 মাসের উপরে না যাওয়া ভালো। তার 2টা বললাম। আর একটা হচ্ছে তোমার ওই যে লবণ অথবা বরফ দিয়েও হচ্ছে তুমি খাদ্য সংরক্ষণ করতে পারো, যে ক্ষেত্রে মাছের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশনের জন্য তোমার হচ্ছে দেওয়া হয়, বরফ দিয়েও মাছ সংরক্ষণ করা হয়ে থাকে। তো এই হিসাবে আমার খাদ্য সংরক্ষণের যে উপায়টা আছে সেটা হচ্ছে শুকিয়ে রাখা হবে। সবচেয়ে শেষে যে প্রশ্নটা আছে, কোনটি প্রাণীজ আমিষের উৎস? আমিষ 2 ভাবে আসতে পারে, একটা হচ্ছে প্রাণী দেহ থেকে আর একটা হচ্ছে উদ্ভিদ দেহ থেকে। হ্যাঁ, যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত প্রোটিন বা আমিষগুলো উদ্ভিদ দেহ থেকে আসে সেগুলোকে আমরা আমিষের উৎস বলবো। আর যেগুলো হচ্ছে প্রাণী দেহ থেকে আসে, যেমন ডাল, খেসারির ডালকে গরিবের মাংস বলা হয়, কারণ খেসারির ডালে প্রচুর পরিমাণ হচ্ছে আমিষ থাকে, প্রোটিন থাকে। সেই ক্ষেত্রে এটা তো প্রাণী দেহ থেকে আসে না, খেসারির ডালটা আসে একটা উদ্ভিদ থেকে। পনিরটা দুধ থেকে তৈরি হয়, যেহেতু দুধ এখানে অপশনটা আছে আগেই, সুতরাং এটা যেহেতু সরাসরি পেয়ে গেছি তো এর কনভার্টেড জিনিস আমরা না যাই। পনিরও একটা প্রোটিন, কিন্তু সেটা দুধ থেকে তোমার প্রসেস হয়ে তারপরে দুধের ভেতরে যে ক্যাসিনটা আছে, ক্যাসিনটা যখন জমাট বাঁধে তখন সেটা পনির তৈরি হয়। আর চাল হচ্ছে ওই যে কার্বোহাইড্রেটের উৎস। এই হচ্ছে মূলত বহু নির্বাচনী প্রশ্ন যে চারটা ছিল তার হচ্ছে উত্তর। আমার কাছে মনে হয়েছে এই অধ্যায়ের এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে। আর হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই জানাবে। এবার দেখো 2 নম্বর যে ছিল প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দিয়ে। এখানে 4টা দেওয়া ছিল, আমার কাছে মনে হয় এগুলো এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণের জন্য। প্রথমে বলে রাখা ভালো, শূন্যস্থান পূরণ যদি পূর্ণাঙ্গ নম্বর পেতে হয় তাহলে অবশ্যই পাঠ্য বইটা খুবই ভালো মতো পড়া থাকতে হবে। যার পাঠ্য বই যত ভালো দখলে আছে সে শূন্যস্থানে খুবই ভালো করবে। তবে আরেকটা বিষয়, শূন্যস্থানে যে সবসময় হুবহু আসে তেমন না। তোমরা জানো তোমাদের যে প্রশ্নের ধরন, সেখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন, তারপর কিছু হচ্ছে দক্ষতামূলক, কিছু মূল্যবোধমূলক, আবার কিছু দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন রাখতে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। চেষ্টা করা হয়েছে সেগুলো ফলো করে প্রশ্নগুলো করা। তো দেখো প্রথম যে প্রশ্নটা, খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাদ্য ড্যাশ করা যায়। তুমি যদি খাদ্য সংরক্ষণ করতে পারো, যেমন আমাদের যে ইলিশ মাছটা, সেটা কোস্টাল বা সমুদ্র অঞ্চলে এগুলো পেয়ে থাকি আমরা, মানে আহরণ করে থাকি সমুদ্র থেকে। ওইগুলো যদি সংরক্ষণ না করা যায় পচে যাবে। যেমন ইলিশ মাছ সংরক্ষণ করার 2টা পদ্ধতি হচ্ছে, তোমার বরফ দিয়ে সংরক্ষণ করতে হয় অথবা লবণ দিয়ে সংরক্ষণ করতে হয়। সেই হিসাবে দেখো খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাদ্য কি করা যায়, সরবরাহ করা যায়। তাহলে এটার উত্তর হবে সরবরাহ। সরবরাহ, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে, অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিক্স ও উচ্চ এটা হবে রক্তচাপ। এটা তোমার প্রশ্নটা হচ্ছে মূল্যবোধমূলক বলতে পারো বা হয়তো দৃষ্টিভঙ্গিমূলকও বলতে পারো। তাহলে এটা হবে উচ্চ রক্তচাপ। এই লাইনটা সরাসরি তোমার বইতে কিন্তু নাই, তার আগে এইটা ছিল তোমার বইয়ের 44 নম্বর পেজে। এটা মূলত হচ্ছে মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন। যেহেতু তোমার সরাসরি এই লাইনটা বইতে নাই, কিন্তু এই অধ্যায় পড়ার কারণে তোমার উপলব্ধি বোধের জায়গা থেকে তুমি এটা করতে পারবে। অনেকেই পারছে, অবশ্যই পেরেছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, কোন প্রকার রাসায়নিক দূষণ বা ক্ষতিকার জীবাণুমুক্ত খাবারকে ড্যাশ খাবার বলা হয়? এইটা হচ্ছে এই যে এই প্রশ্নটার উত্তর।
যে একটা পারবে সে দুইটাই পারবে। এই খাবারটাকে বলা হচ্ছে নিরাপদ খাবার, অর্থাৎ যে খাবারে রাসায়নিক কোনো পদার্থ বেশি মাত্রায় নেই বা ক্ষতিকর কোনো জীবাণু দ্বারাও দূষিত হয় নাই, এই ধরনের খাবারকে আমরা বলি নিরাপদ খাবার। সুতরাং তুমি যদি এটা পারো তাহলে এই প্রশ্নটার উত্তর তোমার হয়ে গেছে। লাস্টেরটা দেখো, লবণ দিয়ে বা বরফ দিয়ে ড্যাশ সংরক্ষণ করা যায়। একটু আগেই বললাম যে আমাদের সমুদ্র তীরবর্তী যেসব জায়গাগুলো আছে সেইগুলোতে আমরা কি করি, যেমন চাঁদপুরের ইলিশ, প্রচুর পরিমাণ ইলিশ হয়, সেই ইলিশটা আমরা কি করি, আমাদের এই এলাকায় দেশের মধ্য অঞ্চলে যে মাছগুলো আসে সেগুলো হচ্ছে ধরেই পাঠানো হয় না, এগুলো সংরক্ষণ করা হয়, তারপর একটা নির্দিষ্ট সময় পরে এলাকায় পাঠানো হয়। তো এটা উত্তর হবে হচ্ছে মাছ। এটা তোমার বইতে সরাসরি আছে, তোমার বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় এটা আছে। এটা আগেরটা গ নাম্বারটা 41 নম্বর পৃষ্ঠায় আছে। তো সরাসরি মাছ হবে। অনেকেই খাদ্য দিয়েছো, অ্যাকচুয়ালি যেহেতু তোমার বইতে স্পষ্ট করে মাছের কথা বলে দেওয়া আছে, তো তোমাকে অবশ্যই মাছ দিতে হবে। এই ছিল আমাদের শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো। এগুলো অনেকেই চারটাই পারছে, আবার কেউ কেউ একটু ভুলও করছে। যাদের বই সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা ভালো করতে পেরেছে। এবার এক কথায় উত্তরে এসো। দেখো, এক কথায় উত্তরের প্রথম যে প্রশ্নটা, নিরাপদ খাবার কাকে বলে, নিরাপদ খাবারের উত্তরটা ওইখানে চলে এসেছে। এটা তোমার বইয়ে 41 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে। কোনো প্রকার রাসায়নিক দূষণ, সেখানে কোনো প্রকার রাসায়নিক দূষণ হয়নি, অতিমাত্রায় কেমিক্যালস ব্যবহার করা হয় নাই, ও ক্ষতিকর জীবাণু দ্বারাও সেটা হচ্ছে দূষিত হয় নাই। সেই ধরনের যে খাবারগুলো সেগুলোকে বলা হচ্ছে নিরাপদ খাবার। 2 নম্বর যেটা আছে, অপুষ্টিজনিত কারণে শিশুর কোন ধরনের সমস্যা দেখা দেয়, এটা তোমার বইতেই আছে। এটা তোমার বইতেই আছে। এটা হচ্ছে কি হয়, স্বাভাবিক বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে বিকাশে বাধাগ্রস্ত হয়। এই এতটুকু লিখলেই এনাফ, এর বেশি দেখার দরকার নাই। তাহলে আমাদের এটা হলো, এটা হচ্ছে। এবার দেখো তোমার কি বলছে, তোমার পাঠ্য বইয়ে কত বছর বয়সের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটা সাধারণ নির্দেশনা দেওয়া আছে। এটা তোমার বইয়ের 42 নম্বর পেজে এটা দেওয়া আছে, একটা খাবারের চার্ট দেওয়া আছে। সেই চার্ট অনুযায়ী যে তোমার 6 থেকে 12, উত্তর হবে 6 থেকে 12 বছর বয়সের শিশুদের একটা খাবারের তালিকা তোমার দেওয়া আছে। এখানে তোমার বলা আছে কোন খাবার, খাবারের প্রকারভেদ দেওয়া আছে, খাদ্যের নমুনা দেওয়া আছে, কি পরিমাণ খেতে হবে এবং দিনে কতবার খেতে হবে তার একটি সাধারণ নির্দেশনা এখানে দেওয়া আছে। তো সুতরাং এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 6 থেকে 12 বছর, এবং এটি তোমার বইয়ের 42 নম্বর পেজে এটা আছে, দেখে নেবে তোমরা। 4 নম্বর যেটা ঘ নাম্বার, যে শিশুদের প্রতিদিন কি পরিমাণ তেল ও চর্বি জাতীয় খাবারের নির্দেশনা দেওয়া আছে। এটা ওই 42 নম্বর পেজেই যে খাবারের তালিকা টেবিলটা দেওয়া আছে, সেই টেবিলের ভেতরে আছে এটা একজন শিশুর জন্য তেল এবং চর্বি জাতীয় খাবার খেতে হবে দিনে একবার 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ পরিমাণ সে তেল এবং চর্বি জাতীয় খাবার খেতে পারবে, এর বেশি খাওয়া উচিত হবে না। তাহলে একজন শিশুর প্রতিদিনে কি পরিমাণ তেল চর্বি জাতীয় খাবার খেতে পারবে, 1 টেবিল চামচ পরিমাণ একবার, দিনে একবার সে খেতে পারবে। এটা তোমার বইয়ের 42 নম্বর পেজে আছে। সর্বশেষ যেটা আছে, খাবারে কেন কৃত্রিম রং মেশানো হয়, এটা তোমার বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় আছে। এই প্রশ্নের উত্তর, খাবারে কৃত্রিম রং মেশানো হয় তার অন্যতম কারণ হচ্ছে আকর্ষণীয় এবং লোভনীয় করে উপস্থাপন করার জন্য, কাস্টমারের কাছে আকর্ষণীয় ও লোভনীয় করে করার জন্য তোমার হচ্ছে কৃত্রিম রং ব্যবহার করা হয়। একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হয়, তবে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা এটা যে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে সেটা মানে না, অনেক বেশি মাত্রায়
তোমার খাবারের রং মিশিয়ে ফেলে। কিছু কিছু খাবারে তো দেখা যায় যে খাবারের থেকে রঙই বেশি, তো এগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যায়, এগুলো আলাপে গেলাম না। তো তোমরা এই হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ এবং এক কথায় উত্তর প্রশ্ন এবং তার উত্তরগুলো। আমার কাছে মনে হচ্ছে এগুলো এই অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, যেটা তোমাদের পরীক্ষায় সহজ করবে। তো মোটামুটি আমরা এটা দেখলাম, এরপরে আমরা যাবো আর কি। এবার দেখো 4 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সত্য মিথ্যা যাচাইকরণ। সত্য মিথ্যা যাচাইকরণে তোমার এখানে 3টা কোশ্চেন দেওয়া ছিল, প্রশ্নের নির্দেশনা দেওয়া ছিল যে যদি সত্য হয় প্রশ্নটা তাহলে শুদ্ধ লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে অশুদ্ধ লিখতে হবে। অনেকে আবার সেই পুরানো ধাঁচে সত্য জায়গায় সত্য লিখে রাখছো, আবার অনেকে মিথ্যার জায়গায় মিথ্যা লিখে রাখছো, তাদের আমি মার্কস খুব সামান্য পরিমাণ কেটেছি। প্রথম যেটা আছে দেখো, শিশুদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত। এটা তোমার বইতেই আছে। আমিষের ইংরেজি হচ্ছে প্রোটিন। এই অনেক সময় প্রোটিনও থাকে। প্রোটিন কোনগুলো? প্রোটিন জাতীয় খাবার কোনগুলো? যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, এইগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। তো শিশুদের জন্য নির্দিষ্ট করা আছে এবং তোমার চার্টেও দেওয়া আছে যে কি পরিমাণ খেতে হবে। সুতরাং এটা হবে হচ্ছে সত্য। সত্য হলে লিখতে হবে হচ্ছে শুদ্ধ, তাহলে উত্তর হবে শুদ্ধ। 2 নম্বরটা দেখো, খাবারে কৃত্রিম রং এবং রাসায়নিক সংরক্ষক ব্যবহার করলে তা আরো স্বাস্থ্যকর হয়। এটা হচ্ছে মিথ্যা, কারণ কৃত্রিম রং এবং রাসায়নিক প্রিজারভেটিভ বা সংরক্ষণ ব্যবহার করলে খাবার অনেক সময় দূষিত হয়ে যায়, কারণ যে পরিমাণ মাত্রা বা যে মাত্রায় ব্যবহার করা উচিত সেই মাত্রায় কিন্তু ব্যবহার হয় না। এটা স্বাভাবিক মান রাখতে পারে না, অনেক বেশি ব্যবহার করে, এর ফলে অনেক ধরনের রোগ তৈরি হয়, ক্যান্সার, তারপরে লিভার এবং ফুসফুসে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এটার উত্তর হবে অশুদ্ধ। মিথ্যা মানে অশুদ্ধ, অশুদ্ধ। পরবর্তীতে যেটা আছে দেখো, কলা এবং আপেল, ডিমের অমলেট। কলা আর আপেল হচ্ছে এই দুইটা হচ্ছে ফল, হ্যাঁ। ডিমের অমলেট হলো জাঙ্ক ফুড। এইটা হচ্ছে অশুদ্ধ বা মিথ্যা, কারণ জাঙ্ক ফুডের আমরা যে সংজ্ঞাটা জানি সেটা হচ্ছে সেখানে অতি উচ্চ মাত্রায় ক্যালোরি থাকবে, তারপরে উচ্চ মাত্রায় লবণ থাকবে, তারপর খারাপ কিছু তেল চর্বি থাকবে। সুতরাং এর ভেতরে নাই। কলাতে হচ্ছে ফাইবার আছে, আপেলেও তাই, এবং এগুলো খেলে তোমার হচ্ছে এগুলো ভিটামিন সমৃদ্ধ খাবার। এবং ডিমের অমলেট যেটা, সেটা যদি তুমি অতি অল্প মাত্রায় তেল এবং সবজি দিয়ে রান্না করে খেতে পারো তাহলে সেটা একটা ভালো তোমার এনার্জি সোর্স হতে পারে। এছাড়া তোমার কলা এবং আপেলে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা হচ্ছে তোমার ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। সুতরাং এটা যেটা দেওয়া আছে এটা অবশ্যই জাঙ্ক ফুড না, জাঙ্ক ফুড না। জাঙ্ক ফুড কোনগুলো? জাঙ্ক ফুড হচ্ছে তোমার বার্গার, তোমার ফ্রাইড চিকেন, পটেটো চিপস, তারপরে যে কোমল যে পানীয়গুলো আছে সেইগুলো। সুতরাং এটা উত্তর হবে অশুদ্ধ, অশুদ্ধ। এই 3টা ছিল, আমার কাছে মনে হয়েছে এই অধ্যায়ে এই 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তুমি এগুলো পড়বে। এগুলো পাঠতে হলে তোমাকে অবশ্যই তোমার বইটা, আমি বারবার বলতেছি, তোমার পাঠ্য বইটা খুব ভালো করে আয়ত্ত থাকতে হবে। যার পাঠ্য বই যত বেশি ভালোভাবে আয়ত্ত আছে সে এগুলো ইজিলি মার্ক ক্যারি আউট করতে পারবে। এবার আসো দেখো, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এটা তোমার বই প্রশ্নটা একটু দেখো, যে প্রশ্নটা ছিল যে বাম পাশে সংরক্ষণ পদ্ধতি, এখানে এই শব্দটা বই হয়ে গেছে, সংরক্ষণ পদ্ধতি, আর এটা ছিল হচ্ছে উদাহরণ। উদাহরণ। এখন দেখো শুকনো, তোমাদের বইতে 3টা খাবার সংরক্ষণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে শুকনো পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে তোমার ফ্রিজিং বা ঠান্ডা কোনো জায়গায় রেখে সংরক্ষণ, খাবার সংরক্ষণ পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার কি বলো ওটা, লবণ অথবা তোমার বরফ দিয়ে খাবার সংরক্ষণ, যেটা মাছ সংরক্ষণ করা হয়ে থাকে। তাহলে শুকনো পদ্ধতি যেটা, সেটা শুকনো দেখো তো, এই যে এটা মিলতেছে না, কিশমিশ, কিশমিশটা হচ্ছে আঙুর, আঙুরটা এটা শুকিয়ে তোমার যখন হচ্ছে লিকুইডটা সরে যায় ওটা আরো হচ্ছে চুপসায় যায়, সেটা হচ্ছে কিশমিশ। হচ্ছে শুকনো যে সংরক্ষণ পদ্ধতি সেটা কিশমিশ সংরক্ষণ করা যায়। ঠান্ডা রাখা দেখো তো, ঠান্ডা কোনটা কি করি? ঠান্ডা হচ্ছে ফ্রিজে দুধ সংরক্ষণ, ঠান্ডা রেখে ফ্রিজে দুধ সংরক্ষণ করে রাখা হয় ঠান্ডা এই প্রক্রিয়ায়।
4 নম্বর হচ্ছে 3 নম্বর দেখো প্রিজারভেটিভের ব্যবহার। প্রিজারভেটিভ জিনিসটা হচ্ছে কি, তোমার খাদ্যকে সংরক্ষণ করে রাখার জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, যেমন ফরমালিন ব্যবহার করি আমরা, মাছে ফরমালিন যেন না পচে। তারপরে ফলালিতে আমরা ফরমালিন ব্যবহার করি। ফরমালিনটা অতি সামান্য পরিমাণ একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা খারাপ কিছু না, কিন্তু তুমি যখন সেই মাত্রাটা ছাড়িয়ে যাও, আমাদের রুট লেভেলে যখন কৃষকরা তোমার মাছের যে ফরমালিনটা মিশায়, কৃষক যারা মাছ চাষ করে তারা তো নির্দিষ্ট পরিমাণে মেশায় না, তারা একটা বেশি পরিমাণ মিশায় দেয়, সেটা কখনো পচতেই চায় না। তুমি পরীক্ষা করে দেখতে পারো যে বাজার থেকে কিছু টমেটো কিনে নিয়ে হচ্ছে রাখবা, দেখবা তোমার সহজে পচবে না। আমি একবার দেখছিলাম 15 দিন পর্যন্ত টমেটো তাজা ছিল। এই যে এগুলো অতি উচ্চ মাত্রায় ফরমালিন ব্যবহার করে বা অন্যান্য প্রিজারভেটিভ ব্যবহার করে থাকে এগুলোতে, যে কারণে তোমার শরীরের জন্য ক্ষতিকর। তাহলে প্রিজারভেটিভের ব্যবহার যখনই আসবে তখন হচ্ছে কেমিক্যাল দিয়ে ব্যবহার, কেমিক্যাল দিয়ে সংরক্ষণ, এটা আসবে। 4 নম্বর যেটা আছে টিনজাত করা, এটা অনেকে গুঁড়ো দুধ দিয়েছে, অ্যাকচুয়ালি গুঁড়ো দুধ না, গুঁড়ো দুধ হচ্ছে তোমার প্রসেসড ফুড। এটা তরলটাকে তোমার তরল অংশটা বের করে দিয়ে তারপরে যেটা থাকে গুঁড়া অংশ, সেই অংশটাকে সংরক্ষণ, এটা টিনে রাখা হয়, কিন্তু এটা মূলত টিনজাত পণ্য না। টিনজাত পণ্য তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আচার এবং মিষ্টি। এই আচার মিষ্টি যখন বাতাসে বায়ুর সংস্পর্শে আসে তখন কি হয়, আর্দ্রতা এবং তোমার জীবাণুর সংস্পর্শে গিয়ে সহজে পচিয়ে ফেলে, যেহেতু এর ভেতরে হচ্ছে ওই যে দধি, কি বলে ওটা, ছানা সহজেই বায়ুর সংস্পর্শে আসে, আর্দ্রতা আসে, জীবাণু খুব দ্রুতই আক্রমণ করে। খোলা অবস্থায় রাখলে এটা হচ্ছে দ্রুত পচিয়ে ফেলে। এটা ছিল মূলত তোমার 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা এগুলো ভালো করে দেখবে, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে। এবার দেখো তোমার 6 নম্বর যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সেখানে 3টা অপশন দেওয়া ছিল, তার 2টা উত্তর দিতে হয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান ছিল হচ্ছে 2.5, যেটা 2.5 মার্কস। 3টা যে অপশন ছিল সেগুলো দেখো। প্রথম প্রশ্নটা ছিল কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি। আমি প্রথমেই খাদ্যের সংজ্ঞাটা দিয়েছিলাম। খাদ্য হচ্ছে সেই সকল পদার্থ যা জীবদেহে পুষ্টির প্রদানে সহযোগিতা করে এবং শক্তি প্রদান করে। এখন এই খাদ্য তালিকায় কি কি আছে সেটাও আমি আলোচনা করেছি। এটা আছে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, লিপিড বা তেল চর্বি, এছাড়া খনিজ পদার্থ আছে, খনিজ লবণ আছে, পানি আছে, এগুলো মিলে হচ্ছে খাদ্য। তাহলে সুষম খাদ্যটা কাকে বলে? সুষম খাদ্য হচ্ছে এমন একটা খাদ্য যে খাদ্যের ভিতরে আমি যেগুলো বললাম এগুলো একটা নির্দিষ্ট অনুপাতে বিরাজ করে, এবং এই সুষম খাদ্যটাই জীবের জন্য অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা সুষম খাদ্য কিভাবে পেতে পারি? আমরা সুষম খাদ্য বিভিন্ন ভাবেই পেতে পারি। যেমন আমরা যে ফলমূল প্রতিদিন যে আহার করি, সেই ফলমূলের ভেতরেও আমাদের একটা ব্যালেন্স ডায়েট আছে। তারপরে তোমার আমরা মাছ মাংস যেটা খাই একটা নির্দিষ্ট অনুপাতে যদি খাই তাহলে সেখান থেকেও আমরা পেতে পারি। এছাড়া আমাদের দেহে কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে, সেটা আমরা ভাত এবং রুটি সেখান থেকেও আমরা পেতে পারি। এগুলো একটু সাজিয়ে সুন্দর করে 2.5 মার্কসের উপযোগী করে লিখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, আমাদের এটা জানা উচিত। 2 নম্বর যেটা দেখো, খাদ্য সংরক্ষণের 3টা উপায় বর্ণনা করো। খাদ্য সংরক্ষণের 3টা পদ্ধতি আমরা বারবার আলোচনা করেছি। প্রথম যে পদ্ধতি হচ্ছে বিভিন্ন খাবারকে শুকিয়ে সংরক্ষণ করা। তারপর হচ্ছে কিছু কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে সংরক্ষণ করতে হয়, যেটা আমরা জানি যে দুধ, একটু আগেও বললাম, দুধকে আমরা কি করতে পারি, আমরা ফ্রিজে রাখতে পারি, গরম করে রেখে দিলে নরমালে রেখে 7 দিন পর্যন্ত খাওয়া যায়। তারপর তুমি যদি কাঁচা দুধ তুমি ডিপ ফ্রিজিং করো তাহলে সেক্ষেত্রে 3 মাস অবধি পর্যন্ত তুমি সেটা খেতে পারবা। তবে হচ্ছে সবচেয়ে আদর্শ যেটা সেটা হচ্ছে 1 মাসের মধ্যে খেয়ে ফেলা। আর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে লবণ এবং বরফ ফ্রিজিং করে রাখা। এই 3টা প্রক্রিয়ায় আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। 4টা জাঙ্ক ফুডের নাম লেখো। 4টা জাঙ্ক ফুডের যে নাম সেটা একটু আমরা যদি দেখি তাহলে আমরা যেটা পাই, পিৎজা, তারপর হচ্ছে বার্গার,
তারপর হচ্ছে পটেটো চিপস, কোমল পানীয়, এছাড়া হচ্ছে তোমার আর কি হতে পারে, ফ্রাইড চিকেন হতে পারে। দেখো মনে হয় 4টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে। এগুলোই তোমার বইতে দেওয়া আছে, তুমি এগুলো লিখে দেবে। আর আমি জানার জন্য বলছি যে জাঙ্ক ফুডের বৈশিষ্ট্য হচ্ছে এটি অতি উচ্চ মাত্রায় ক্যালোরি থাকতে হবে, অতি উচ্চ মাত্রায় লবণ থাকতে হবে এবং বাজে তেল চর্বি এর ভেতরে থাকতে হবে, তবেই সেটা জাঙ্ক ফুড হবে। এগুলো সবগুলোই এই খাবারের ভেতরে আছে। এগুলো অত্যন্ত মুখরোচক এবং লোভনীয়। এগুলো খেলে কি হয়, তোমার শরীর মুটিয়ে যাবে। শরীর মুটিয়ে গেলে কি ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হবে। এর পাশাপাশি তোমার উচ্চ রক্তচাপ হতে পারে, যার কারণে তোমার হার্ট অ্যাটাক হতে পারে। এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে। এটাই হচ্ছে মূলত এই 4টা জাঙ্ক ফুডের নাম এবং তার অপকারিতা আর কি। এখানে পুষ্টি উপাদান খুব ন্যারো পরিমাণ আছে, কম পরিমাণ আছে। এবার 7 নম্বরে যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি? খাদ্য সংরক্ষণ নিয়ে আমরা বেশ আলোচনা করেছি। খাদ্য সংরক্ষণের যদি আমরা সংজ্ঞা দিতে যাই, খাদ্য সংরক্ষণের দেখো তো সংজ্ঞাটা কি এভাবে বলা যায় কিনা। খাদ্য সংরক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্যকে দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য রাখা যায়। তাহলে কি হচ্ছে, খাদ্য সংরক্ষণের যে মূল মন্ত্র তারই হচ্ছে খাদ্যটা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং ভবিষ্যতের জন্য ব্যবহার করে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে আমরা পরের প্রশ্নে যদি আসি, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। ওই যে প্রথম যে খাদ্যকে পচার হাত থেকে রক্ষা করা, খাবারকে যদি পচার হাত থেকে রক্ষা করা যায় তাহলে কি হচ্ছে, সেটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে। তারপরে এক মৌসুমের খাবার তো শেষ হয়ে যায় না ওই সময়। আমরা যদি রপ্তানি না করি তাহলে তো হয়, যদি পচে গেলে তো নষ্ট হয়ে গেল, পচে না গেলে তো ওটা যদি আমরা সংরক্ষণ করতে পারি একটা দীর্ঘ সময় ধরে ওটা ব্যবহার করতে পারি। আবার কি করতে পারি, খাদ্য সংরক্ষণ করে ওই খাবার যে এলাকায় হয় না সেটাতে সরবরাহ করতে পারি। এভাবে আরো অনেকগুলো প্রক্রিয়ায় আমরা হচ্ছে খাদ্য সংরক্ষণের বিভিন্ন ভাবেই উপকৃত হইতে পারি। সুতরাং এই জিনিসগুলো একটু গুছিয়ে লিখবা, চেষ্টা করবা তোমার বই টেক্সট বইয়ে যেভাবে দেওয়া আছে ওই জিনিসগুলো একটু ফলো করে লিখতে। 2 নম্বর দেখো এবং সর্বশেষ যে প্রশ্নটা, যে খাদ্য ভেজাল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথাটা ব্যাখ্যা করো। অ্যাকচুয়ালি আমার মনে হয় বা এটা বিভিন্ন পত্রিকায় দেখা যায় যে একমাত্র সম্ভবত আমরা আমাদের এই যে উপমহাদেশ, ভারত উপমহাদেশ, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই এলাকাগুলোতেই মূলত মানুষ হচ্ছে খাবারে ভেজাল দেয়। এত ভেজাল হয়তো তোমার মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকাতে ওরা ব্যবহার করে না, ভেজালই করে না, ওদের খাবারে এত ভেজাল নেই। আমরা যে পরিমাণ খাবারে ভেজাল মিশাই, অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা তাদের মুনাফা করার জন্য, অতিরিক্ত পরিমাণ মুনাফা অর্জন করার জন্য তারা খাবারে অপদ্রব্য মেশায়। তোমরা শুনলে অবাক হবে যে ওই যে আছে না, হলুদের গুঁড়া বা শুকনা মরিচের গুঁড়া, এর ভেতরে হচ্ছে তোমার ওই ইট ভাঙার পরে যে ফলসটা বের হয়, গুঁড়াগুলো, সেগুলো মিশ্রিত করা হয় এবং সেটা আমাদের খাবারে চলে আসে। এই যে খাবারে চলে আসে, এগুলো কি খাদ্যের ভেতর দিয়ে আমাদের দেহের ভেতরে প্রবেশ করে। এই দেহে তো আমাদের হজম ক্রিয়া, যকৃৎ, লিভার, সেটা তো তোকে করতে হয়। সেটা কি হয়ে যায়, এটা হচ্ছে ওই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই ধরনের খাবারগুলো খেয়ে মানে হজম করতে পারে, কিন্তু এই ইট, পাথর, কয়লা এগুলো তো হজম করার জন্য না, তখনই যকৃৎ বা লিভার নষ্ট হতে থাকে। আর আশ্চর্য বিষয় যে দেখো, কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে সদ্য ভূমিষ্ঠ মানে বাচ্চার কিডনিতে পাথর। এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে কেবল যে সদ্য জন্মগ্রহণ করলো সে হয়তো মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবারই গ্রহণ করে নেয়, তারপরে কিভাবে আসছে। এই যে খাবারে আমার এগুলো হয়েছে কি, সে যখন গর্ভে ছিল তার মার যে খাবারগুলো খাইছে সেইটাই তার ভেতরে গিয়ে জমা হয়েছে। আমরা জানি যে মানুষ যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে, প্রেগনেন্সি পিরিয়ডে থাকে, তখন তার অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়। যদি সেই
নির্দিষ্ট পরিমাণ সুষম খাবারটা সে গ্রহণ না করে, তবে তাদের যে চর্বি আছে শরীরের, এই চর্বিগুলো ভেঙে ভেঙে তার খাবার সাপ্লাই হয়। আর যে আমরা যে খাবারের রং, অতিরিক্ত খাবারের রং, কেমিক্যালস এগুলো মিশাই, এগুলো আমাদের শরীরে খাবারের মাধ্যমে প্রবেশ করে, এবং এগুলো থাকার জায়গা হলো ওই সমস্ত চর্বিগুলো, যেটা গর্ভাবস্থায় ওই চর্বিগুলো ভেঙে যায়। ওই ভেঙে যাওয়ার দরুন ওগুলোই হয়তো কোনো না কোনো ভাবে ওই বাচ্চার কিডনিতে পাথর হয়ে গেছে। তো এইসব ভেজাল খাবার, আমাদের উচিত ভেজাল খাবারগুলো এড়িয়ে চলা। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে মুক্তির উপায়, যারা রুট লেভেলে আছে এইগুলোর সাথে যুক্ত, তারা যদি সচেতন না হয় তাহলে এ বিষয়ে আমাদের কিছু করার নাই। অ্যাকচুয়ালি আমাদের সচেতন হতে হবে, নিজে বিশুদ্ধ খাবো এবং অপরকে বিশুদ্ধ খাওয়াবো, এই প্রতিশ্রুতি আমাদের দিতে হবে। এই ধরনের ঘটনাগুলো ঘটে, এগুলো আমাদের শরীরের বিভিন্ন রকম খাবারের সাথে ঢুকে আমাদের শরীরকে অসুস্থ করে চলে। এই সম্পর্কে তোমরা যখন বড় হবে তখন আরো অনেক বেশি জানতে পারবে এবং তোমাদের জানাও উচিত। তো দেখো, এই প্রত্যাশা নিয়ে আমি মোটামুটি আজকে সলভ ক্লাস সেটা হচ্ছে শেষ করার চিন্তা করতেছি। তোমরা এগুলো ভালো করে পড়ো, বইটা তোমাদের বারংবার পড়ো, কোনো ঝামেলা থাকলে আলাপ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই প্রত্যাশায় সবাইকে আবারও আমাদের জিন্স একাডেমিতে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।